ফের ভোট লুটের অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে ভোট লুট করা হয়েছে, ডিএম আইসি বদলে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট লুট, এমনই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন দেখাবো। যেমন আপনারা যদি মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখেন, টোটালটাই লুট করা হয়েছে, টোটালটাই লুট। ডিএম চেঞ্জ করেছে, আইসি গুলো চেঞ্জ করেছে, পুলিশের সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটাই রেড করা হয়েছে। মনে হচ্ছে যেন একটা আইসোলেটেড লুটেরা দ্বীপ তৈরি হয়েছে লুট করবার, টাকা পয়সা থেকে শুরু করে জনগণের ভোট। সমিতা, ভোট হয়েছে, ভোটের রেজাল্ট বেরিয়ে গিয়েছে এবং তারপরেও কোথাও এই ভোট লুটের অভিযোগটা থেকে সরে আসছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি আরো মারাত্মক অভিযোগ করছেন যে ডিএম আইসি বদলে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট লুট। না, এটা তো উনি প্রশাসনিক প্রধান, তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন তার কাছে নির্দিষ্ট তথ্য আছে, ও আংবাং চাং কিছু বলছে না। এটা তো সত্যি কথা, নির্বাচন কমিশন তার ইচ্ছা মতো এসপি চেঞ্জ করেছেন, ডিএম চেঞ্জ করেছেন, পরিস্থিতি আইসি চেঞ্জ করেছেন, এবং যে স্পেশাল অবজারভার বিশেষ বিশেষ জায়গাতে আমরা যেটা বলে বলে অভ্যস্ত, যার গড়, পূর্ব মেদিনীপুর নাকি গড় বলে একটা বলা হয়, তো স্বাভাবিকভাবে সেখানে যেভাবে ভোট হয়েছে, আমরা মানে যেহেতু আমার নিজস্ব ডিস্ট্রিক্ট, আমি খবরও নিয়েছি, খুবই মানে যেটা বলা যায় না, হ্যাঁ, ওইভাবেই কিন্তু জোর জবরদস্তি অনেক কিছু ঘটে গেছে। মানুষের যে স্বাভাবিক ভাবনাতে ভোট দেওয়া, সেটা কিন্তু ঘটেনি। কারণ তার জন্যেই দেখবেন আপনাদের ক্যামেরায় আসেনি, অনেক গণ্ডগোল ওই বুথগুলোতে রেজাল্ট কাউন্টিংয়ের দিন হয়েছে, এবং অনেক পরে রেজাল্ট এসছে। হ্যাঁ, সবসময় এগিয়ে গেছে কাঁথিতে উত্তম বারিক, হট করে দেখা যাচ্ছে সে একটা বিশাল ভোটে হেরে যাচ্ছে। কিভাবে ডায়মন্ড হারবারে ভোট নিয়েছে সেটা হয়েছে, সেটা নিয়েও কিন্তু বিজেপি প্রশ্ন তুলছে। নিঃসন্দেহে, কারণ বিজেপি সেই জন্যেই তো প্রার্থী খুঁজে পাচ্ছিল না। লাস্ট মুহূর্তে বিজেপিকে ওই ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে হয়েছিল। তারা জানতো যে অভিষেকের ডায়মন্ড মডেল কোনোভাবেই কেউ না, ইভিন তো চ্যালেঞ্জ করা হয়েছিল, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এসে দাঁড়ালেও ওইটাতে ওনারা হারবেন। কারণ মানুষের কাছে, মানুষের পাশে, মানুষের সঙ্গে যে থাকে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই জন্যই ডায়মন্ড মডেল বলা হয়। ঘটনা হচ্ছে যে ডায়মন্ড হারবারে যেভাবে ভোট রিগ করেছে, যেভাবে মানুষকে ভোট দিয়ে দেয়নি, সেই মডেলটা অ্যাপ্লাই করার পুরো রাজ্যেই চেষ্টা করা হয়েছিল। যেখানে যেখানে ওনারা হেরে গেছেন সেখানে ওনারা উল্টো অভিযোগ দিচ্ছেন। যেমন মেদিনীপুরে ওনারাকে, পূর্ব মেদিনীপুরে ওনারা কিছু করতে পারেননি, রিগিং বুথ দখল করতে পারেননি। তো যেখানে ঘটনা হচ্ছে, আজকে বলছেন কেন? আপনি 1 তারিখে বলেননি কেন? তার আগে 25 তারিখে ভোট হয়েছে, সেদিন বলেননি কেন? আজকে কারণ ওনার মনে হয়েছে যে ডায়মন্ড হারবারটাই মডেল। ডায়মন্ড হারবারে যেভাবে মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে এখন যেভাবে দিলীপবাবু বলছেন, বলুন একেবারে শুভেন্দু অধিকারীর বক্তব্যে ডায়মন্ড হারবারের প্রসঙ্গই উঠে এসছে, যেখানে ভোট লুটের অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু ডায়মন্ড হারবারে 10 লক্ষ ছাপ্পা ভোট, ঘাটালেও 1,30,000 ছাপ্পা ভোট হয়েছে, এমনই অভিযোগ শুভেন্দু। আমরা 2,35,00,000 ভোট পেয়েছি, ওরা পেয়েছে 2,70,75,00,000, 40 লাখের ডিফারেন্স। হ্যাঁ, তার মধ্যে 40 লক্ষই ছাপ্পা ভোট আছে, শুধু 10 লক্ষ ছাপ্পা মেরেছে ডায়মন্ড হারবারে। একটা লোকসভা কেন্দ্রে 10 লক্ষ ছাপ্পা মেরেছে। কেশপুরে ছাপ্পা মেরেছে 1,30,000 ভোট, ঘাটাল লোকসভা কেন্দ্রে। আমরা যা পেয়েছি গণদেবতা জনতা জনার্দনের আশীর্বাদ। 12টা 21 হলে খুশি হতো সবাই, আমরাও আশা করেছিলাম, আমিও সব বলেছিলাম যে আমাদের 20-21টা অন্তত হবে। ভোট আমরা প্রচুর পেয়েছি। মহানন্দাদি, ভোটের রেজাল্ট বেরিয়ে গিয়েছে, কিন্তু এই ছাপ্পা ভোট এবং নানান রকম অভিযোগ, এই জায়গা থেকে কোনো রাজনৈতিক দলই সরে আসতে পারছে না। জনসাধারণের কাছে না এগুলো একেবারেই গুরুত্ব নেই এই কথাগুলো। তার কারণ হচ্ছে আমাদের নির্বাচন কমিশন আছে, এবং নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা, কাজে তাদের দায়িত্ব ভোটটাকে ঠিকমতো করা। এখানে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী সব মিলিয়ে ভোটটা হয়েছে। কাজে সাধারণ মানুষের কাছে যখন এই পয়েন্টগুলো আসছে না, এই ইস্যুগুলো আসছে, এগুলো তাদের কাছে ইনফ্যাক্ট কোনো মূল্য নেই। কারণ একটা স্বশাসিত সংস্থা, তারা কতটা এফেক্টিভলি কাজ করেছে না করেছে সেটা বিচার করার মানে অ্যাকচুয়ালি দায়ও কিন্তু জনসাধারণের নয়।
তারা যে বেসিক ইস্যুগুলো সেগুলো নিয়ে চিন্তিত, যে প্রবলেমগুলো অলরেডি দীর্ঘদিন ধরে ভারতবর্ষে রয়েছে, বেকারত্ব, মূল্য বৃদ্ধি, তারপরে অসাম্য, এগুলো নিয়ে তারা চিন্তিত। কাজে এটা যদি কেউ, দুটো পার্টি তারা অভিযোগ করছেন, একদিকে তৃণমূল পার্টিও করছেন, বিজেপি পার্টিও করছেন, কিন্তু এটা নিয়ে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের কিছু এসে যায় না। এটা দেখতে হবে একেবারেই, যদি কোনো অভিযোগ থাকে সেটা কোর্ট আছে, রাজ্যের ভারতবর্ষের বিচার ব্যবস্থা অত্যন্ত দক্ষ, সেখানে যাওয়া হোক, তারা বিচার করবেন। কিন্তু এটা নিয়ে আমি আবারও বলছি, সাধারণ মানুষ একেবারেই। বেশ, আমরা আলোচনায় আসবো, তবে বিজেপির এ রাজ্যে যা ফলাফল হয়েছে তা নিয়ে কিন্তু নানান রকম আলোচনা হচ্ছে, এবং বিশেষ করে সেই জায়গায় দিলীপ ঘোষ তার একের পর এক মন্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে, যেখানে তিনি বলছেন যে রাজনীতিতে পুরনো লোকেদের ভুললে চলবে না, সংগঠন দুর্বল হয়েছে, সাংগঠনিক বদলের উপরেও মানুষ আস্থা রাখতে পারেনি, নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে অনেক পরিশ্রম করতে হয়, পার্টির নেতা বানানো যায়, জনগণের নেতা বানানো যায় না। আর কি বলেছেন তিনি, শোনান। পার্টির ধারণা ছিল আমি গেলে ওখানে জিতে যাব, মেদিনীপুর তো জেতা সিট, কিন্তু উল্টো হয়ে গেল ব্যাপারটা। কিন্তু প্রথমে আমি রাজি হইনি, কিন্তু পার্টির নির্দেশ আমি মেনে গেছিলাম। রাজনীতিতে পুরনো লোকেদের অনেক সময় ভুলে যাওয়া হয়, তো যারা পার্টিকে দাঁড় করিয়েছে, জিতিয়েছে, ওদের ভুলে গেলে চলবে না, সেটাকে মনে রাখতে হবে। আর সেটাই লোককে বোঝাবার চেষ্টা করেছি আমি। রেজাল্টটাই শেষ কথা রাজনীতিতে, অন্য কিছু না। একই যুক্তিতে এটা কিছু যায় আসে না। রেজাল্ট, ভোট, হার জিত, এটাই রাজনীতি শেষ কথা। রাতারাতি কেউ এলে আমি পার্টির নেতা বানাতে পারি, জনগণের নেতা বানাতে পারি না তাকে। আমি ক্যান্ডিডেট ঠিক করতে পারি পার্টির স্বার্থে, পাবলিক ভোট দেবে তার কোনো গ্যারান্টি নেই। তো এরকম নেতৃত্ব তৈরি করতে সময় লাগে, নিজেকে তপস্যা করতে হয়, পার্টিকেও সময় দিতে হয়। সেটা না দিলে সেই লোকটা একটা জায়গায় দায়িত্ব নিয়েছে, লোকজন কর্মীদের বুঝতে সময় লাগে, তাদের সঙ্গে টাই আপ করতে হয়। সেটা না হলে তাড়াতাড়ি করলে তো হয় না, সেই জন্য নেতৃত্বের অসুবিধা আছে, আমাদের বাইরে থেকে নেতা আনতে হচ্ছে। চন্দনদা, এর আগে দিলীপ ঘোষ তার হেরে যাওয়ার পিছনে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন মেদিনীপুরে জেতা সিট হারার পরিকল্পনা করা হয়েছে, কার্যত ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন তিনি। এখন যে তিনি পোস্ট করছেন সেখানে বলছেন ওল্ড ইজ গোল্ড। কোথাও বিজেপির অন্দরে এই অন্তর্দ্বন্দ্বের চেহারাটা ক্রমশ প্রকট হচ্ছে। না, এটা খুব স্বাভাবিক। তার কারণ তুমি শুভেন্দু অধিকারীর যে বক্তব্যটা একটু আগে দেখালে, তাতে হেরে যাওয়ার একটা গ্লানি প্রতিটি শব্দের মধ্যে প্রমাণিত হয়েছে। আমি বারবার এই কথাটা কেন বলছি জানো, একটা জিনিস বুঝতে হবে যে যে ডমিনেন্স, এই ডমিনেন্সটা এমন জায়গায় পৌঁছে দিয়েছিলেন, এবং সেখানে একেবারে 28টা 29টা এইরকম একটি জায়গা থেকে ডাউন সাইজ হয়ে যখন 12 হয়, তখন তার মধ্যে স্পিরিটের অভাব হবে, এটা নিয়ে সন্দেহ নেই। আরেকটি সাধারণ মানুষের প্রশ্ন, আমরা রাজনীতির বাইরে, সাধারণ মানুষের প্রশ্ন, দিলীপ ঘোষ দাঁড়িয়েছিলেন, সিটটাকে নার্চার করেছিলেন, উনি জানতেন নমিনেশন সেখান থেকেই পাবেন, মেদিনীপুর সিট থেকে, পশ্চিম মেদিনীপুরে, সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। কেন হলো সাধারণ মানুষও বুঝতে পারছেন। এখন অন্তর্দ্বন্দ্ব হবে, এটাই খুব স্বাভাবিক, ক্ল্যারিফাই করতে হবে তাকে। এবং এটা 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 যদি মানুষের সাথে সম্পৃক্ত না হতো, আমাদের কোনো প্রশ্ন ছিল না, ইটস নট আ কোয়েশ্চেন। কারণ এটা পলিটিক্স, যেখানে দিলীপ ঘোষ আছেন, এবং তার এই অভিযোগগুলো তোমরা দেখাচ্ছ মিনস এর একটা সার্টেন পলিটিক্যাল ভ্যালু আছে। সেই ভ্যালু থেকে বোঝা যাচ্ছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব কতটা প্রকট। একেবারে তিনি আরো বলছেন যে সংগঠন দুর্বল হয়েছে, সাংগঠনিক বদলের উপরেও মানুষ আস্থা রাখতে পারেনি, এবং বিজেপির এই ফলাফলের পর বারবার যখন এই সাংগঠনিক দুর্বলতা নিয়ে বিশ্লেষণ চলছিল, তখন সেই জায়গায় দিলীপ ঘোষ নিজে স্বয়ং এই কথা বলছেন। শেষেন্দুদা, রাজনৈতিক আভ্যন্তরীণ বিষয়, তিনি তাকে কোথা থেকে দাঁড় করানো হবে সেটা ওনাদের দলের ব্যাপার। আর একটা কোশ্চেন, যে নির্বাচন নিয়ে বাংলায় অন্তত ভাবা উচিত, ভারতবর্ষের ইলেকশন কমিশনকে আরও ভাবা উচিত। আজকে 3 রকমের সন্ত্রাস হয়, ভোটের আগে, ভোটের দিন, ভোটের পরে। কিসের জন্য হবে? ইলেকশন কমিশনের যখন ইলেকশন ছিল, কিউআরটি ছিল, কুইক রেসপন্স টিম, কিউটা দেখা যাচ্ছে না, আর দেখা যাচ্ছে না, টিম কোথায় দেখা যাচ্ছে না। এগুলো কিসের জন্য হবে? কেন্দ্রীয় সংস্থা, সেইখান থেকে যে জায়গাতে ইলেকশন করতে হয়, মানুষ কি চায়? মানুষ চায় তার স্বাভাবিক, তার ভোট দান সে ঠিক করে দেবে, সেইগুলো সে হচ্ছে না। কোথায় লুট হচ্ছে, কোথায় কি হচ্ছে। আজকে কেউ জিতলে সেই জায়গায় বলছে লুট হয়নি, আর কেউ হারলে সেখানে বলছে লুট হয়েছে। এটা বলতে হবে কেন? প্রশাসনকে দেখতে হবে। আজকে ইলেকশনের আগে আসবো আলোচনায়, তবে তার আগে আপনাদের সামনে রাখলাম যে দিলীপ ঘোষ তিনি কিভাবে একের পর এক আক্রমণ শানাচ্ছেন, অন্যদিকে নাম না করে তার পাল্টা উত্তর দিচ্ছেন শুভেন্দু অধিকারীও। ডায়মন্ড হারবার কেশপুর মডেলে ছাপ্পার পরও 2,35,00,000 ভোট পাওয়া বিরাট ব্যাপার। যারা এখন বড় বড় জ্ঞান দিচ্ছেন তারা অতীত জানেন না। আগে থেকে বিজেপির অবস্থা অনেক ভালো, তখন আইপ্যাক ছিল না, লক্ষ্মীর ভান্ডারও ছিল না।
ডায়মন্ড হারবার কেশপুর মডেল ছাপ্পা আর ছাপ্পা ওয়েব কাস্টিং ক্যামেরা ঘুরিয়ে রেখে তারপরেও 2,35,00,000 লোকের ভোট, এটা বড় মানে ছোট কিছু নয়, বিরাট ব্যাপার। আর যারা এইসব এখন বলছেন, পোস্ট করছেন, বড় বড় জ্ঞান দিচ্ছেন, তারা মনে হয় এর আগে অতীতটা জানেন না। 2004 সালে মমতা ব্যানার্জি 9টা থেকে 1টা হয়ে গেছিল। অতএব সেদিনকার থেকে তো আজকে বিজেপির অবস্থা অনেক ভালো, অনেক বেটার, অনেক বেটার। আর 2019 সালে আইপ্যাকও ছিল না, লক্ষ্মীর ভাণ্ডারও ছিল না, আর মুসলিমদেরকে এনআরসি সিএ এর নামে ভয় দেখানো ছিল না, আর পুলিশ এরকম দাঁত নখ বের করে পার্টির ক্যাডারের মতো আচরণও করেনি। সুদীপ্তদা, দিলীপ ঘোষ তিনি মারাত্মক প্রশ্ন তুলেছেন তার হারের কারণ হিসেবে, মানে এর পিছনে কোনো অন্তর্ঘাত হয়ে থাকতে পারে কিনা সেই প্রশ্ন তিনি তুলেছেন। তার পাল্টা শুভেন্দু অধিকারের উত্তর রাখতাম আপনাদের সামনে, কিন্তু এটাও তো ঠিক যে এই দিলীপ ঘোষের নেতৃত্বে 2019 সালে অনেক ভালো ফলাফল করেছিল বিজেপি। দেখুন, দিলীপ ঘোষের তো কেন্দ্র পরিবর্তন করায় উনি হেরেছেন। অধীরবাবু গত 30 বছর যেখানে ছিলেন সেইখানে অধীরবাবু হারলেন। এইবার এই যে ভালো ভালো কথাগুলো কংগ্রেসিরা বলছে বা সিপিএমের নেতারা বলছে, সিপিএম বলুক যে তারা নিজের জায়গায় কেন 0 পেয়েছেন, দমদম যাদবপুর এটসেট্রায় কেন জামানত জব্দ হয়ে গেছে। আবার তার সঙ্গে এই কথা বলুন যে অধীরবাবু নিজের জায়গায় দাঁড়িয়ে কেন 30 বছর হারলেন। হারলেন ওই কারণে, ওই যে বলছে আইপ্যাক, আমি দাদা আপনার মাঝখানে বলি, ওই যে বলা হচ্ছে, ওই যে শুনতে চাই আপনি আবার আপনি বলতে না দিলে কি করে হবে। ওই যে উনি বললেন না যে আইপ্যাককে ব্যবহার করা হচ্ছে, পুলিশকে ব্যবহার করা হচ্ছে, এটসেট্রা, এগুলো ব্যবহার করা হচ্ছে। হারের কারণ এটা। আজকে অধীর চৌধুরীকে কেউ ভাবতে পারতো বহরমপুরে হারাবে? অন্তর্দ্বন্দ্বের ছবিটা যে শুধুমাত্র বিজেপিরই অন্দরে এমনটা কিন্তু নয়, তৃণমূল কংগ্রেস তাদের অন্দরেও এরকম ছবি উঠে আসছে, বক্তব্য পাল্টা বক্তব্য উঠে আসছে। ভোটে তার হারের পিছনে দায়ী তৃণমূলেরই একাংশ। বিস্ফোরক দাবি করলেন বিষ্ণুপুরের পরাজিত তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। অন্যদিকে লোকসভা ভোটে একাধিক কেন্দ্র হাতছাড়া হওয়ার পর তৃণমূলেরই একাংশের দিকে আঙুল তুলছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ, জানিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপিও। বিজেপির প্রার্থী বলেই দিয়েছেন যে তৃণমূলের জেলা নেতাদের সঙ্গে উনি নিরন্তর যোগাযোগ ওনার সঙ্গে রেখে চলেছেন, এবং সেই জেলার নেতারাই ওনার কাছে পয়সা খেয়ে ওনাকে জিততে সাহায্য করেছেন এবং দলীয় প্রার্থীকে হারিয়েছেন। লোকসভা ভোটের হারের পর এবার নেতৃত্বের বিরুদ্ধে সরব হলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন সুজাতা। সূত্রের দাবি, বৈঠকে বাঁকুড়ার জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে তৃণমূল নেত্রী বলেন, তুমি সুজাতাকে একটু সাহায্য করতে পারতে। বৈঠক থেকে বেরিয়ে তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পরাজিত প্রার্থী সুজাতা মণ্ডল। সম্প্রতি বিষ্ণুপুরের জয়ী বিজেপি প্রার্থী ও সুজাতার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি তৃণমূলের একাংশের সেটিংয়ের অভিযোগ করেছিলেন। আমি একদম পরিষ্কার বলছি, আমার অনেক নেতৃত্বের সাথে একটা তৃণমূল কংগ্রেসের একটা বড় সেটিং হয়ে গেছিল, তাছাড়া এই রেজাল্ট হতে পারে না। এই প্রসঙ্গ টেনেই এদিন সরব হয়েছেন সুজাতা। বিজেপির প্রার্থী বলেই দিয়েছেন যে তৃণমূলের জেলা নেতাদের সঙ্গে উনি নিরন্তর যোগাযোগ ওনার সঙ্গে রেখে চলেছেন, এবং সেই জেলার নেতারাই ওনার কাছে পয়সা খেয়ে ওনাকে জিততে সাহায্য করেছেন এবং দলীয় প্রার্থীকে হারিয়েছেন। সব জানি, দলও জানে, সেখানে সমস্ত পদাধিকার, বেশিরভাগ পদাধিকাররাই রয়েছেন, কয়েকজন ছাড়া। একটা দুটো বিধায়ক আছেন। একদম 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 নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। তো আমি থাকলে তাদের ঠিক অসৎ উদ্দেশ্যগুলো পূরণ হতো না। বিষ্ণুপুরের মতো আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রেও হেরেছে তৃণমূল। এক্ষেত্রেও দলের একাংশের ভূমিকা নিয়েই কার্যত প্রশ্ন তুলেছেন আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও এসজেডি এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। আজকে আলিপুরদুয়ার লোকসভা আমরা কেন জিততে পারলাম না, জলপাইগুড়ি আমরা কেন জিততে পারলাম না? আমাদের আত্মবিশ্লেষণ হওয়া উচিত, আত্মশুদ্ধিকরণ হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত, সমালোচনা হওয়া উচিত। নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে অঞ্চলগুলি পঞ্চায়েত নির্বাচনে তারা বলপূর্বক পুলিশ এবং মস্তানকে সাথে নিয়ে দখল করেছে, সেই প্রধানের বুথগুলোতে পর্যন্ত তারা এই লোকসভা নির্বাচনে পিছিয়ে গেছে। ফলে তাদের আত্মবিশ্লেষণ এটা তো ঘোড়ায়ও হাসবে। শনিবার তৃণমূলের বৈঠকে পরাজিত প্রার্থীদের নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের দাবি, তমলুকের পরাজিত প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে তিনি বলেন, তোমার বয়সে আমি যখন যাদবপুরে দাঁড়িয়েছিলাম সকাল 7টা থেকে প্রচারে থাকতাম, বাড়ি বাড়ি যেতাম, তুমি দুপুর 12টায় বেরিয়েছ, তোমার আরও সক্রিয় হওয়া উচিত ছিল। মালদার পরাজিত তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তৃণমূল নেত্রী বলেন, তুমি আর মালদায় যাবে না, কলকাতায় তোমাকে অন্য দায়িত্ব দেওয়া হবে। আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা জিতেছেন। সূত্রের দাবি, মলয় ঘটককে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
তুমি শত্রুঘ্ন সিনহাকে আরও সাহায্য করতে পারতে। এবিপি আনন্দ। সমিতি এর আগে কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিক, বালুরঘাটের প্রার্থী বিপ্লব মিত্র, মৌসাম বেনার্জি নূর তিনিও সেখানকার প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর এবারে সুজাতা মণ্ডল, মানে এই দ্বন্দ্বের ছবিটা শুধুমাত্র বিজেপির মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। আমি একটা করে বলি, সুজাতা মণ্ডলকে নিয়ে বলি, যখন 19 সালে সৌমিত্র খা বিজেপির প্রার্থী হয়ে জিতেছিল, সেখানে কিন্তু এই সুজাতা খাই অগ্রণী ভূমিকা নিয়েছিল। সেই বাইট আপনাদের কাছে আছে। স্বাভাবিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতে স্বামী স্ত্রী, অতীত আর বর্তমান, মানে যদি ডিভোর্স হয়ে থাকে, স্বাভাবিক ক্ষেত্রে এটা দলীয় ব্যাপার। সামান্য ভোটে সৌমিত্র খাঁ জিতেছে এবং তিনিই বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন বিভিন্ন কারণে। তার মধ্যে কি উদয় হয়েছে এবং বিজেপির যে সাংগঠনিক ব্যাপারটা দুর্বল, তার আজকে 18 থেকে 12 নামার এটাই কারণ। এই যে দিলীপবাবুর বক্তব্য বলছিলেন, নিশ্চয়ই তৃণমূলের যাদের ক্ষোভ, তৃণমূল একটা গণতান্ত্রিক সাংগঠনিক দল, স্বাভাবিকভাবে তাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবে, আলোচনা হবে এবং পর্যালোচনা এবং বিশ্লেষণের মাধ্যমে কোথাও যদি ত্রুটি থাকে, এইটা মাথায় রাখতে হবে। একটা লাইন, 18 থেকে কিন্তু যখন তৃণমূল 22, আজকে কিন্তু 29 বেড়েছে। 18 থেকে কিন্তু একদম সময় সংক্ষিপ্ত। সুদীপ্ত দা, আত্মবিশ্লেষণ পর্যালোচনার মধ্যে দিয়ে কি যাবে তাহলে বিজেপিও? দেখুন, এই যারা অভিযোগ করছে দলকে যে আমাকে দল সাহায্য করেনি, কোথায় সাহায্য করেনি? ওই দল আমাকে রিং করতে সাহায্য করেনি, বুথ দখল করতে সাহায্য করেনি, মানুষকে ভয় দেখাতে সাহায্য করেনি। দেখুন, ওরা 7টা সিট এক্সট্রা পেয়ে গেল কারণ ওরা ভয় দেখিয়েছে, ওরা রিগিং করেছে, ওরা বুথ দখল করেছে। দেখুন ডায়মন্ড হারবারে কিভাবে মানুষকে ভয় দেখিয়েছে, অথচ সুধা বিষ্ণুপুরে কেন করা হলো না? এইখানেই সমস্যা এবং প্রার্থী নিয়ে খুব একাধিক দ্বন্দ্বের চেহারা কিন্তু বিভিন্ন দলের তরফ থেকে উঠে আসছে। এরই মধ্যে নতুন সরকার গঠন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন বিরোধীরা। নতুন সরকারের স্থায়িত্ব নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এরই মধ্যে আজকে সন্ধে 7:15 নরেন্দ্র মোদী তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। প্রত্যেক মুহূর্তের খবরে আমাদের নজর থাকবে। যারা আলোচনায় এতক্ষণ ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো। একটা বিরতির সময় হচ্ছে আনন্দ সকালে। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন।